হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। সম্পূর্ণ বাংলায় জেনারেল সায়েন্সের প্রস্তুতি নেওয়ার জন্য ডিজিটাল পড়াশোনা একাডেমি ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। এছাড়া তোমরা ডিজিটাল পড়াশোনা একাডেমির টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে তোমাদের জন্য ফ্রি পিডিএফ, বিভিন্ন নোটিফিকেশন এবং ক্লাস আপডেট শেয়ার করে দেওয়া হয়। তাই তোমাদের বলবো, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমেই তোমরা ডিজিটাল পড়াশোনা একাডেমির টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লাস যেগুলো অলরেডি করিয়ে দিয়েছি, সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখো, কারণ এই ক্লাসগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকে আমাদের যে ক্লাসটা চলছে সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম ওরিয়েন্টেড চ্যাপ্টার ওয়াইজ রিভিশন ক্লাস, বায়োলজি ক্লাস। এই চ্যাপ্টার ওয়াইজ রিভিশন ক্লাসের বায়োলজি ক্লাসে আজকে আমরা আলোচনা করব কোষ বিভাজন নিয়ে। এর আগের যে ক্লাসগুলো হয়ে গেছে তার লিঙ্ক আই বটনে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে গিয়ে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও এবং আজকের ক্লাসে তোমরা মনোসংযোগ করো। কোষ বিভাজন, কোষ বিভাজন কি জিনিস আর কোষ বিভাজন কেন প্রয়োজন? আমরা যে জীব রয়েছি, আমাদের বৃদ্ধি পরিস্ফুটন হতে গেলে পারে এই কোষ বিভাজনের প্রয়োজন হয়। একটা ভ্রূণ কোষ বিভাজনের মাধ্যমেই কিন্তু সেটি পূর্ণ জীবে পরিণত হয়। কলা থেকে কলাতন্ত্র গঠিত হয়, সেটাও এই কোষ বিভাজনের মাধ্যমে হয়। এছাড়া জীবের অযৌন জনন, যৌন জনন, বিভিন্ন কিছুর ক্ষেত্রেই কিন্তু এই কোষ বিভাজনের প্রয়োজন হয়। অর্থাৎ তোমাদেরকে যে কোষতত্ত্ব পড়িয়েছিলাম, সেই কোষতত্ত্বে আগের ক্লাসে পড়িয়েছি যে কোষ সৃষ্টি হয় পুরনো কোষ থেকেই। অর্থাৎ পুরনো একটি কোষ বিভাজনের মাধ্যমে নতুন একটি কোষে পরিণত হয়। এই যে একটা পুরনো কোষ থেকে নতুন কোষ যে তৈরি হচ্ছে, এই যে পদ্ধতিটা, এটাকেই বলা হচ্ছে কোষ বিভাজন। বলছে যে প্রক্রিয়ায় একটি জনিত্রী কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকেই বলা হচ্ছে কোষ বিভাজন। তাহলে এটা হলো আমাদের কোষ বিভাজনের কাকে বলে সেই বিষয়টা। তাহলে বুঝতে পারলে যে একটা কোষ রয়েছে, সেই কোষটা যদি ভেঙে গিয়ে দুখানা অপত্য কোষ সৃষ্টি করছে, সেই যে পদ্ধতিটা, সেটাকেই বলা হচ্ছে কোষ বিভাজন। অর্থাৎ পুরনো কোষ থেকে নতুন কোষ সৃষ্টি হওয়ার যে পদ্ধতি, সেটাকেই আমরা বলছি কোষ বিভাজন। এই কোষ বিভাজনের কি গুরুত্ব রয়েছে? জীবদেহের আঘাতপ্রাপ্ত স্থান এবং ক্ষয়প্রাপ্ত স্থান মেরামতির জন্য কোষ বিভাজনের প্রয়োজন। তোমাদের দেখবে যে যদি কোনো কারণে হাত পা শরীরের কোনো অংশ যদি কেটে যায়, কিছুদিন পর দেখবে সেই জায়গাটা আপনা আপনি জোড়া লেগে যায়, গিয়ে আবার আগের মতন হয়ে যায়। তো এই ঘটনাটা কেন ঘটছে? সেটা এই কোষ বিভাজনের কারণেই ঘটছে। তোমরা গাছের একটা ডাল কেটে দিলে, দেখা যাবে সেখান থেকে আবার নতুন করে ডাল সৃষ্টি হচ্ছে। এটাও কিন্তু এই কোষ বিভাজনের কারণেই সম্পন্ন হচ্ছে। জীবের বংশ বিস্তারের জন্য কোষ বিভাজনের প্রয়োজন। অর্থাৎ পুংগ্যামেট স্ত্রী গ্যামেটের মিলন এবং এই পুংগ্যামেট যে তৈরি হচ্ছে, সেই যে পদ্ধতিটা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কাজ করছে আমাদের এই কোষ বিভাজন। এছাড়া জীবের অভিযোজন, অভিব্যক্তি, সেখানেও কোষ বিভাজনের প্রয়োজন। অর্থাৎ প্রত্যেকটা স্টেজে আমাদের জীবের গঠনের যে উন্নতিটা ঘটছে, সেই যে পদ্ধতিটা, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোষ বিভাজনের প্রয়োজন হয়। এই কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে জীবদেহের বৃদ্ধি এবং পূর্ণতা প্রাপ্তি ঘটে। এই হচ্ছে আমাদের কোষ বিভাজনের মূল গুরুত্ব। এবার আমরা দেখে নিই যে কোষ বিভাজন কত ধরনের হতে পারে। সাধারণত কোষ বিভাজন 3 ধরনের হয়, যেটার একটাকে আমরা বলছি অ্যামাইটোসিস, একটারে বলছি মাইটোসিস, আর একটা হচ্ছে মিওসিস। এই অ্যামাইটোসিস, এটা কি ধরনের প্রক্রিয়া? এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটা এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে কিন্তু একটা কোষ সরাসরি মাঝখান থেকে তার সাইটোপ্লাজমটা ভেঙে গিয়ে দুটো কোষে পরিণত হয়ে যায়। এই যে পদ্ধতিটা,
এই ধরনের পদ্ধতিকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ বিভাজন বলা হচ্ছে। এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটা যদি তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে চাও, দেখবে বাড়িতে যখন মায়েরা রুটি বানায়, সেই আটার লেচিটা নিয়ে দেখা যায় কিছু যদি আটা বেশি হয়ে যায়, সেই আটা মাখার পর যখন লেচি কাটছে, সেই সময় যদি কিছু আটা বেশি হয়ে যায় সেখান থেকে কেটে নেয়। ঠিক সেই পদ্ধতিতেই এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটা ঘটে। মনে করো এটা একটা কোষ রয়েছে, এই কোষটা দেখা যাচ্ছে এই মাঝ বরাবর এখান দিয়ে একটা বিভাজন সৃষ্টি হচ্ছে। কিভাবে সৃষ্টি হচ্ছে? এই কোষটা দেখা যাচ্ছে এইভাবে যাচ্ছে, এই কোষটা এখান থেকে এইভাবে গেল। এরপর কি হবে? এই মাঝখানের ভাঁজটা আরো সংকীর্ণ হয়ে আসবে এইরকম, এবং তারপর এক সময় দেখা যাবে দুটো কোষ এইভাবে পৃথক হয়ে গেল। এই রকম ভাবে যে বিভাজনটা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ বিভাজন, যেখানে শুধুমাত্র সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন বা নিউক্লিয়াসের সরাসরি বিভাজনের মাধ্যমেই কিন্তু এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ বিভাজন প্রক্রিয়া। এবার আমরা চলে আসছি এই আমাদের মাইটোসিস প্রক্রিয়া। মাইটোসিস প্রক্রিয়া মানে হচ্ছে সমবিভাজন। এই নাম দুটো কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে যে মাইটোসিস অ্যান্ড মিওসিস। মাইটোসিস হচ্ছে ইংরেজি টার্ম, যেটাকে বলছি সমবিভাজন, আর মিওসিস মানে হচ্ছে হ্রাস বিভাজন। এবার এই মাইটোসিস প্রক্রিয়া কিরকম? আমাদের মনে করো যে কোন শরীরের কোনো অংশ কেটে গেছে, কোনো অংশ কেটে গেছে, কিছুদিন পর সেই জায়গাটা আবার আগের মতন হয়ে গেল, এটা হচ্ছে সমবিভাজন। অর্থাৎ আমাদের যে অংশটা কেটে গেল সেখান থেকে যদি 100 খানা কোষ বাদ গিয়ে থাকে, তো কিছু সময় পর সেই জায়গায় 100 খানা কোষই সৃষ্টি হয়েছে। অর্থাৎ যে পরিমাণ কোষ বাদ গেছে সেই পরিমাণ কোষই তৈরি হয়েছে। সেই জন্য এটাকে কি বলছি আমরা? সমবিভাজন। যদি এই সমবিভাজন প্রক্রিয়ার সময় যদি এই সমবিভাজন কম পরিমাণ হয় বা হতে বেশি সময় লাগে, তাহলে সেই জায়গাটায় কম পরিমাণ কোষ সৃষ্টি হবে। এই কারণে দেখবে যদি কোনো বয়স্ক মানুষের হাড় গোড় ভেঙে যায়, হাড় ভেঙে যায়, তাহলে সেই জায়গায় সমবিভাজন প্রক্রিয়ার মাধ্যমে হাড় গঠিত হয়ে জোড়া লাগতে অনেক বেশি সময় লেগে যায়। এই জন্য দেখবে তাদের শরীর একদিকে টেরা বেঁকা হয়ে যায়। তার কারণটা হচ্ছে এটা, কারণ সমবিভাজন সেখানে খুব ধীর গতিতে ঘটে। আবার এই সমবিভাজন খুব দ্রুত ঘটে, তোমরা দেখবে ঘরে যে টিকটিকি রয়েছে সেই টিকটিকির কিছুদিন অন্তর ল্যাজ ছিঁড়ে যায়। সেই টিকটিকির যে ল্যাজ ছিঁড়ে যায়, সেখানে কি হয়, টিকটিকির খুব দ্রুত সমবিভাজন ঘটে, যার কারণে ল্যাজ ছিঁড়ে যাওয়ার পর আবার সেখানে কিছুদিনের মধ্যেই ল্যাজ গঠিত হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের সমবিভাজন, যেটা আমাদের শরীরের কোনো অংশ কেটে গেলে, যে কোনো জীবের শরীরের কোনো অংশ কেটে গেলে সেই জায়গায় সেই অঙ্গই আবার নতুন করে তৈরি হবে এই সমবিভাজনের মাধ্যমে। এবার আমরা আসছি মিওসিস বা হ্রাস বিভাজন। এটা হ্রাস বিভাজন, তার কারণ এই প্রক্রিয়ায় কি হয়, যত পরিমাণ কোষ অঙ্গাণু ছিল তার ঠিক অর্ধেক সংখ্যক কোষ অঙ্গাণুই তৈরি হয়। সেই কারণে একে বলা হচ্ছে মিওসিস বা হ্রাস বিভাজন। মানে তোমার যদি শরীরের যে জায়গায় মিওসিস ঘটছে সেখানে যদি 100 খানা কোষ থাকে, এই মিওসিস বিভাজনের ফলে সেখানে অর্ধেক কোষ উৎপন্ন হবে। এটা কোথায় ঘটে? এটা আমাদের ঘটে সাধারণত জনন অঙ্গ, সেই জায়গাতে কিন্তু, বা জনন মাতৃকোষ, সেই জায়গায় এই প্রক্রিয়াটা ঘটে থাকে। অর্থাৎ একটা জনন মাতৃকোষ যদি দেখো, সেটা হয় ডিপ্লয়েড, অর্থাৎ 2n সংখ্যক তাতে ক্রোমোজোম আছে। এবার 2n সংখ্যক যদি ক্রোমোজোম থাকে, এটা যদি হয় পুরুষের ক্ষেত্রে, এবং মহিলার ক্ষেত্রেও যদি 2n সংখ্যক ক্রোমোজোম থাকবে। তো এদের দুজনের মিলনে যদি মিওসিস না ঘটতো, তাহলে কি হতো, এদের দুজনের মিলনের ফলে যে নতুন অপত্য সৃষ্টি হতো, তাতে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যেত, 4n হয়ে যেত। তাহলে তো সেটার মানুষ থাকতো না, সেই জীবের গঠন পরিবর্তন হয়ে যেত। তাই এই কারণে এই জনন মাতৃকোষে এই মিওসিস বা হ্রাস বিভাজনটা ঘটে। এখানে কি হয়, প্রথমে এই যে জাইগোট রয়েছে বা এই যে ডিপ্লয়েড ক্রোমোজোম রয়েছে, এই ডিপ্লয়েড সেটটা ভাঙে, মিওসিস হয়। তার ফলে কি হয়, দুটো এমন কোষ তৈরি হয় যেখানে এর অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটো কোষে পরিণত হয়ে যায়। সে দুটো দিক থেকেই সেই কোষে পরিণত হয়ে যায়।
সেটা পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট উভয় দিকেই। তারপর কি ঘটে, এখানে তারপরে যেটা ঘটে যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে মাইটোসিস বা সমবিভাজন। তার ফলে আমাদের জাইগোটগুলো গঠিত হচ্ছে এবং যেটাকে আমরা বলছি পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হলো। তাদের মিলনের ফলে যে নতুন অপত্য তৈরি হবে, সেখানে আবার দেখো 2n সংখ্যক ক্রোমোজোম গঠিত হচ্ছে। তা এই যে টোটাল প্রসেস, সেটাই হচ্ছে মিওসিস। আর মিওসিসের ফলে কি হচ্ছে, হ্রাস বিভাজন হচ্ছে, অর্থাৎ আমাদের ক্রোমোজোম সংখ্যা কমে যাচ্ছে। অর্থাৎ মনে করো যদি 100টা কোষ থাকে, তাহলে মিওসিস বিভাজন হলে পরে সেখানে 50টা কোষই সৃষ্টি হয়। এবার এখানে খুব সহজেই বলে দেওয়া হয়েছে ওয়ান লাইনার হিসাবে, অ্যামাইটোসিস কি, কোষের নিউক্লিয়াসের সরাসরি বা প্রত্যক্ষ বিভাজন। এটা কোথায় হয়, এককোষী ছত্রাক, নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণী যেমন হাইড্রা, এছাড়াও শৈবালের ক্ষেত্রে আমরা এই অ্যামাইটোসিস প্রক্রিয়া লক্ষ্য করে থাকি। কারণ এই এককোষী এবং প্রোক্যারিওটিক কোষ, এই সমস্ত কোষের ক্ষেত্রে কিন্তু এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটাই সম্পন্ন হয়। এবার আসছে মাইটোসিস। মাইটোসিস হচ্ছে এক ধরনের কোষ বিভাজন, যেটা কেবলমাত্র দেহকোষে সংগঠিত হয়। আমাদের দেহের যে কোনো অংশের সেই কোষগুলো দেহকোষ, সেখানে কিন্তু এটা সংগঠিত হয়। উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ড, মূলের অগ্রভাগ, এগুলো প্রত্যেকটা কমা কমা আছে। উদ্ভিদের কাণ্ড, মূলের অগ্রভাগ, পাতা, পুষ্পমুকুল, অগ্রমুকুল, এই সমস্ত স্থানে সংগঠিত হয় মাইটোসিস। প্রাণীদেহের স্নায়ুকোষ, পেশিকোষ এবং পরিণত লোহিত রক্তকণিকার কোষ, অনুচক্রিকা, এই সমস্ত স্থানে কিন্তু মাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন হয় না। এই জন্য তোমরা জেনে থাকবে বা শুনে থাকবে যে স্নায়ুকোষ বিভাজিত হয় না। তার কারণ হচ্ছে স্নায়ুকোষে কিন্তু এই মাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন হয় না। সেই কারণের জন্য স্নায়ুকোষ যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আর নতুন করে গঠিত হয় না। এবং এখানে আরো একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, সেই ইনফরমেশনটা হলো যে ক্যান্সার কোষ যেটা হয় বা যেখানে ক্যান্সার হচ্ছে, সেই কোষগুলোর তাদের মধ্যে যে প্রক্রিয়াটা ঘটে, সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস ঘটে। সেখানে অনিয়ন্ত্রিত মাইটোসিস প্রক্রিয়া ঘটতে থাকে। তার ফলে কি হয়, কোষের সংখ্যা প্রতিনিয়ত বাড়তে থাকে। এই কারণের ফলে কি হয়, সেই জায়গাটা কি হচ্ছে, ক্যান্সার রোগটা সৃষ্টি হচ্ছে। তাহলে সেখানে কি ঘটে, অনিয়ন্ত্রিত মাইটোসিস প্রক্রিয়া ঘটে। এবার এই মাইটোসিস প্রক্রিয়ার আমরা 4টে দশা দেখতে পাবো। সেই দশাগুলো কি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ। এই 4টে দশার মাধ্যমে আমাদের এই মাইটোসিস প্রক্রিয়াটি সম্পন্ন হয়। শুধু মাইটোসিস না, মিওসিসের ক্ষেত্রেও প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ দশাগুলো দেখতে পাই। এবং এই দশাগুলোর কি বৈশিষ্ট্য আছে, সেইগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। প্রথমে দেখো রয়েছে প্রোফেজ। প্রোফেজ দশাতে কি হয়, ক্রোমাটিড কুণ্ডলী আকর ধারণ করে। অর্থাৎ ক্রোমাটিড কোনগুলো, এখানে মনে করো এটা একটা নিউক্লিয়াস রয়েছে। এই নিউক্লিয়াসের মধ্যে যে সূত্রাকার যেগুলো ভেসে বেড়াচ্ছে, এইগুলো হচ্ছে ক্রোমাটিড। এই ক্রোমাটিডগুলো কি হচ্ছে, ক্রোমাটিডের মধ্যে কি থাকে, ক্রোমাটিডের মধ্যে থাকে আমাদের ক্রোমোজোমগুলো অবস্থান করে। তো এই ক্রোমাটিড গুলো কি হচ্ছে, কুণ্ডলীযুক্ত আকৃতি ধারণ করছে। এবং নিউক্লিয় পর্দা, নিউক্লিয় ওলাসের বিলুপ্তি ঘটছে। এই নিউক্লিয় পর্দা, নিউক্লিয় ওলাস, সেটার বিলুপ্তি ঘটছে। তার ফলে ক্রোমাটিড গুলো কি হচ্ছে, সাইটোপ্লাজমের মধ্যে চলে আসছে। প্রাণী কোষের ক্ষেত্রে বেমতন্তু গঠিত হচ্ছে এই প্রোফেজ অবস্থায়। এই প্রোফেজ অবস্থায় টিউবিউল নামক যে জিনিস আছে, একটা উপাদান, সেটা থেকে কি হয়, বেমতন্তু গঠন হয়। আর বেমতন্তু গঠন কে করে, সেন্ট্রোমিয়ার বা সেন্ট্রোজোম, যে কোষ অঙ্গাণু রয়েছে, সেই বেমতন্তু গঠনে সাহায্য করে। এটা প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম থেকে আমাদের এই বেমতন্তু গঠিত হয়। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজম থেকেই বেমতন্তু গঠিত হয়ে যায়। এই হলো প্রোফেজের মেন জিনিসগুলো মনে রাখতে হবে। এবার আমরা চলে আসছি মেটাফেজ। এই মেটাফেজ অবস্থায় কি হয়, বেমের বিষুব অঞ্চলে ক্রোমোজোমগুলি অবস্থান করে। অর্থাৎ এইটা যদি কোষ হয়, ঠিক আছে, এখানে সেন্ট্রিওল গুলো চলে গেছে। এবার এই ক্রোমোজোমগুলো অবস্থান করবে কোন জায়গায়, এই হচ্ছে সেলের একদম বিষুব অঞ্চল যেখানে রয়েছে, এই বিষুব অঞ্চলে তারা অবস্থান করবে। ঠিক আছে, এরকম ভাবে ক্রোমোজোমগুলো রয়েছে, এইভাবে বেমতন্তু গঠিত হয়।
ঠিক আছে, কোষের মধ্যে এইভাবে ব্যামতন্তু গঠিত হয়। এই কোষ বিভাজন সম্বন্ধে যখন আমি ডিটেলস ক্লাস করাবো, এখন তো রিভিশন ক্লাস চলছে, যখন ডিটেলস ক্লাস করাবো তখন ভালো করে ছবি দিয়ে তোমাদের ক্লাসগুলো করিয়ে দেবো। সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় এবং পৃথক হয়ে দুটি অপত্য ক্রোমাটিড গঠিত হয়, অর্থাৎ এইরকম ভাবে যে ক্রোমোজোম যেখানটা যুক্ত থাকে এই জায়গাটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার অংশে কি হয়, এইভাবে দুটো ক্রোমোজোম যুক্ত থাকে, এই অংশটা কি হয়, ভেঙে যাচ্ছে, বিভাজিত হচ্ছে এবং পৃথক হয়ে দুটি ক্রোমাটিড গঠন করছে। পরবর্তীকালে এই অপত্য ক্রোমাটিড দুটি ক্রোমোজমে পরিণত হয়, অর্থাৎ এই যে ভেঙে দুটো ক্রোমাটিড গঠন হলো, এইভাবে দুটো ক্রোমাটিড গঠন হলো, এই ক্রোমাটিড গুলো থেকে কি হচ্ছে, অপত্য ক্রোমোজম বা ডটার ক্রোমোজম তৈরি হচ্ছে। এই দশায় ক্রোমোজমগুলিকে ভালোভাবে অধ্যয়ন করা যায়, অর্থাৎ এই সময় ক্রোমোজমগুলো খুব মোটা এবং স্ফীত অবস্থায় থাকে, যেই কারণে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই স্টেজে আমরা ক্রোমোজমগুলো কাউন্ট করতে পারি। অ্যানাফেজ দশা, এখানে বলছে এই অপত্য ক্রোমোজোমগুলি বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যাত্রা করে, অর্থাৎ ওই যে সেলের মাঝখানের অংশে বিষুব অঞ্চল বরাবর ক্রোমোজোমগুলো ছিল, এরা কি করছে, এবার ওই মেরু অঞ্চলের দিকে যাত্রা শুরু করছে। তো এই ঘটনা ঘটছে। এছাড়া এই দশায় সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলিকে আমরা ভি, এল, জে, আই এরকম ভাবে দেখতে পাই। সেন্ট্রোমিয়ার মানে হচ্ছে দুটো সেন্ট্রিওল যেখানে যুক্ত থাকে, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, এবার এই সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে আমরা ক্রোমোজোমগুলোকে এইরকম আকৃতির দেখতে পাই। কখনো সেটা ভি শেপের হচ্ছে, কখনো এল শেপের হচ্ছে, কখনো জে শেপের হচ্ছে, কখনো বা আই শেপের হয়ে যাচ্ছে। এইগুলোকে কি বলা হয়, যখন ভি শেপের হয় তখন তাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক, যখন এল শেপের হয় তখন তাকে সাবমেটাসেন্ট্রিক, যখন জে শেপের হয় তাকে অ্যাক্টোসেন্ট্রিক, আর আই শেপের হলে পারে তখন তাকে টেলোসেন্ট্রিক বলা হয়। এবার টেলোফেজ দশায় কি হচ্ছে, এই যে নিউক্লিয় পর্দা প্রোফেজ দশায় নষ্ট হয়ে গেল, সেটার আবার আবির্ভাব ঘটছে, নিউক্লিওলাসেরও পুনরাবির্ভাব ঘটছে এবং ক্রোমোজোমগুলো কি হচ্ছিল, কুণ্ডলী আকৃতি ছিল, সেগুলো আবার সূত্রাকার আকার ধারণ করছে। এই হচ্ছে টেলোফেজে ঘটছে। ক্যারিওকাইনেসিস এই শব্দ এবং সাইটোকাইনেসিস এই শব্দ দুটোর সঙ্গে তোমরা পরিচিত হও। ক্যারিওকাইনেসিস বলা হয় নিউক্লিয়াসের বিভাজনকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর সাইটোকাইনেসিস বলা হয় সাইটোপ্লাজমের বিভাজনকে। এই দুটো শব্দ মনে রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এবার আমরা চলে এসেছি মিওসিস। মিওসিস হচ্ছে প্রাণী এবং উদ্ভিদদের জনন মাতৃকোষে সম্পন্ন হয়, আগেই বলে দিয়েছি। এই বিভাজনের ফলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, সেই জন্য এই বিভাজনকে হ্রাস বিভাজন বলে। মিওসিসের দুটো স্টেজে ঘটে, একটা মিওসিস 1 ঘটে, একটা মিওসিস 2 ঘটে। এই মিওসিস 2টাকেই আবার আমরা বলতে পারি মাইটোসিস। এটাকে আমরা মাইটোসিসও বলতে পারি, কারণ কি হচ্ছে, এই মিওসিস বিভাজনে কি হচ্ছে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, অর্থাৎ যখন কি হচ্ছে, ওই যে মাতৃকোষ এবং পিতৃকোষে যে 2n সংখ্যক ক্রোমোজোম থাকছে, সেটা ভেঙে যখন আবার n সংখ্যক ক্রোমোজোমে পরিণত হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে মিওসিস 1 ঘটছে সেই সময়। এবং এই এন থেকে এনটা যখন পূর্ণাঙ্গ গ্যামেটে পরিণত হচ্ছে, সেই সময়ের যে প্রক্রিয়াটা, সেটাকে বলা হচ্ছে কি, আমাদের ক্রোমোজোম সংখ্যা সেক্ষেত্রে কি অপরিবর্তিত থাকছে, তাই জন্য সেই দশাটাকে আমরা বলছি সমবিভাজন, যেটা মিওসিস 2তে ঘটছে। এবং এখানে যেহেতু ক্রোমোজোম সংখ্যা সমান থাকছে এবং এখানে অ্যাকচুয়ালি মাইটোসিস প্রক্রিয়াই ঘটছে, কিন্তু যেহেতু মিওসিসের সেকেন্ড স্টেজ, তাই জন্য আমরা সেটাকে বলছি মিওসিস 2। তাই এটাকে বলা হচ্ছে কিন্তু সমবিভাজন। তাই পরীক্ষায় উত্তর করার সময়, পরীক্ষায় যদি প্রশ্ন দেয় হ্রাস বিভাজন কোনটিকে বলা হয়, তো অপশন ভালো করে দেখে কিন্তু উত্তর দিতে হবে। যদি মিওসিস 1 মিওসিস 2 থাকে, তাহলে মিওসিস 1 উত্তর করতে হবে, আর যদি মিওসিস, মাইটোসিস, অ্যামাইটোসিস এইভাবে উত্তর অপশন থাকে, তাহলে আমরা করব মিওসিসকে। এবার আমরা দেখে নিই সেল সার্কেল বা কোষ চক্র। এই সেল সাইকেল, এটার আমরা দুটো দশা দেখতে পাই। সেই দুটো দশা কি, একটা হচ্ছে ইন্টারফেজ দশা, আর একটা হচ্ছে মাইটোটিক দশা, বা যে দশাটাকে আমরা বলছি এম দশা, বা সেটাকে বলা হয় মাইটোটিক দশা। এই ইন্টারফেজ দশা, এটার মধ্যে আবার জি1 দশা আছে, এস দশা আছে এবং জি2 দশা আছে। আর মাইটোটিক যে দশাটা রয়েছে বা এম দশা, এটা দুটো ভাগ রয়েছে, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। কিছুক্ষণ আগেই বলেছি ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস মানে হচ্ছে
সাইটোপ্লাজমের বিভাজন। এবার এই ক্যারিওকাইনেসিস, তার ফলে কি হচ্ছে, তার যে চারটে দশা পড়িয়েছি, প্রোফেজ আছে, মেটাফেজ আছে, এনাফেজ আছে, আর হচ্ছে টেলোফেজ আছে। এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, তার ফলে কি হলো, দুটো নিউক্লিয়াস গঠিত হয়ে গেল। একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস গঠিত হয়ে গেল। এই দুটো নিউক্লিয়াস গঠনের পর কি হচ্ছে, আমাদের সাইটোকাইনেসিস ঘটছে, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন ঘটছে। তার ফলে কি হলো, সাইটোপ্লাজম ভেঙে যাওয়ার ফলে দুটো আলাদা কোষ তৈরি হয়ে গেল। তার ফলে আমাদের কোষ বিভাজন প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে গেল। এই হচ্ছে টোটাল কোষ চক্র। অর্থাৎ কোষ চক্র এটাই বোঝানো হলো যে একটা কোষ চক্রে কি হচ্ছে, এই ইন্টারফেস দশা, ইন্টারফেস দশায় কি হচ্ছে, ওই কোষটাকে বিভাজনের জন্য প্রস্তুত করে তোলা হচ্ছে। অর্থাৎ সেখানে আরএনএ, প্রোটিন, উৎসেচক এইগুলো তৈরি করা হচ্ছে, এবং একটা দশায় দেখব গিয়ে আমাদের ডিএনএ সংশ্লেষ করা হচ্ছে, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন ঘটছে। তারপর জি2 দশায় এসে আরো কিছু প্রোটিন এবং আরএনএ তৈরি হচ্ছে। তার ফলে কি হচ্ছে, কোষটাকে আমরা মেটাফেজ দশায় পাঠানোর জন্য রেডি করে দিচ্ছি, যে এবার তুমি যাও, গিয়ে তুমি বিভাজিত হও। আর মেটাফেজ দশায় যখন আসছে, তখন দুটো পদ্ধতি ঘটছে, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের চারটে স্টেজ ঘটছে। তারপর কি হচ্ছে, দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে যাচ্ছে। সেই দুটো নিউক্লিয়াসের পরে সাইটোকাইনেসিস ঘটছে সাইটোপ্লাজমে, যার ফলে দুটো কোষ সেপারেট হয়ে যাচ্ছে। এবার এই ইন্টারফেস দশার যে দশাগুলো সম্বন্ধে পড়লাম, সেইগুলো একটু দেখে নিই কি বলছে। ইন্টারফেজের জি1 দশা, সেই জি1 দশায় ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক এবং আরএনএ সংশ্লেষ ঘটে। আগেই বলেছি ইন্টারফেজ মানেই হচ্ছে সংশ্লেষ দশা। তাহলে জি1 দশায় কি হচ্ছে, ডিএনএ সংশ্লেষ এবং প্রয়োজনীয় উৎসেচক এবং আরএনএ গঠিত হচ্ছে। এস দশায় কি ঘটছে, এস দশা বা সিনথেসিস দশা বলা হয়। এখানে ডিএনএ সংশ্লেষ ঘটছে। মেনলি এই দশাটাই হচ্ছে কি, ডিএনএ সংশ্লেষ ঘটে। সেই যে ডিএনএ সংশ্লেষ, ডিএনএ উৎপাদনের যে পদ্ধতি, সেই হচ্ছে প্রতিলিপি বা রেপ্লিকেশন গঠন সম্পন্ন হচ্ছে। জি2 দশায় কি হচ্ছে, এখানে আরো কিছু প্রোটিন এবং আরএনএ সংশ্লেষ ঘটছে এবং কোষটি বিভাজনের জন্য প্রস্তুত হচ্ছে। এই হচ্ছে তিনটে মেন দশা। তার মধ্যে একটা দশা আছে জি0 দশা, যেটা কোথায় আসে, জি1, তারপরে আসে জি0 দশা। জি0 দশাটা হচ্ছে কি, এই দশায় কোনো বিপাকক্রিয়া ঘটে না এবং কোষচক্র স্থির অবস্থায় চলে আসে। অর্থাৎ জি1 দশায় যদি কোষের কাছে কোনো সংকেত না আসে ডিএনএ সংশ্লেষের জন্য, বা ডিএনএ প্রতিলিপি গঠনের কোনো যদি সংকেত না আসে, বা জি1 দশাটা স্থির করে যে কোষটা বিভাজন হবে না হবে না। যদি কোষ জি1 দশা মনে করে যে আর কোষের বিভাজনের প্রয়োজন নেই, সবকিছু ঠিকঠাক আছে, তাহলে সেইটা জি0 দশায় চলে যায়, অর্থাৎ যেখানে আর কোষ বিভাজন হয় না, অর্থাৎ কোষ চক্র থেমে যায়। সেটাকে ঘুমন্ত দশা বা জি0 দশা, সেটাকে আমরা বলছি। তো আজকের ক্লাসের এই ছিল মেন ওয়ান লাইনার বলতে পারো এগুলোকে, এবং এই থিওরি ছিল। এবার আমরা কয়েকটা এমসিকিউ দেখে নিই। মাইটোসিস কোন পর্যায়ে বেম তন্তুগুলির সঙ্গে ক্রোমোজোম যুক্ত থাকে? তাহলে মাইটোসিসের কোন পর্যায়ে বেম তন্তুগুলি ক্রোমোজোমের সঙ্গে যুক্ত থাকে? তাহলে সেটা যেটা হবে, সেটা হচ্ছে মেটাফেজ দশায়। জি1, এস, জি2 দশা সমন্বয়ে কোষ বিভাজনের পর্বটি কি নামে পরিচিত? তাহলে জি1, এস এবং জি2 এইগুলো নিয়ে যে পর্বটা তৈরি হয়, বা যে দশাটা তৈরি হয়, সেই দশাটাকে আমরা কি বলে থাকছি? সেটাকে আমরা বলছি ইন্টারফেজ দশা। গ্যামেট গঠন কোন প্রক্রিয়া দ্বারা সম্পন্ন হয়? তাহলে গ্যামেট গঠনের যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি মিওসিস বিভাজন, যেটার মাধ্যমে আমাদের গ্যামেট গঠন প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। কি দিয়ে বেম তন্তু তৈরি হয়? তাহলে বেম তন্তু গঠিত হয়, এটা পড়ানোর সময় বলেছি, টিউবিউলিন দিয়ে আমাদের বেম তন্তু গঠিত হয়। ডিপ্লয়েড জীব উৎপন্ন হয় জাইগোট থেকে কোন ধরনের কোষ বিভাজনের মাধ্যমে? অর্থাৎ এই যে ডিপ্লয়েড, অর্থাৎ 2n, এটা যে তৈরি হচ্ছে, ঠিক আছে, এই যে 2n তৈরি হচ্ছে, এটা কোথা থেকে তৈরি হচ্ছে? n থেকে। দুটো n তারা মিলে কি হচ্ছে, এই 2n তৈরি হচ্ছে, অর্থাৎ ডিপ্লয়েড তৈরি হচ্ছে। তাই এই যে জাইগোট থেকে 2n যে তৈরি হচ্ছে, এই যে মাঝখানে যে প্রক্রিয়াটা, সেটাকে কি বলা হচ্ছে? মাইটোসিস বলা হচ্ছে সেই প্রক্রিয়াটাকে। নতুন অপত্য তৈরি হচ্ছে, সেখানে যে প্রক্রিয়াটা, সেটাকে বলা হচ্ছে
মাইটোসিস বা সমবিভাজন প্রক্রিয়া। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দ্বারা কোষ বিভাজন শুরু হয়? তাহলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দ্বারা কোষ বিভাজন শুরু হয়? কোনটি কোষ বিভাজন শুরু হচ্ছে? তাহলে সেটা হচ্ছে সেন্ট্রোজোম কোষ বিভাজন শুরু করার জন্য দায়ী। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কোষচক্রের বিভাজন দশা নয়? তাহলে কোষচক্রের বিভাজন দশা নয় কোনটি? সেটা হচ্ছে ইন্টারফেজ দশা। এইগুলো প্রত্যেকটাই হচ্ছে কি এমফেজ দশা, এমফেজ বা দশা, এম দশা। আর ইন্টারফেজ হচ্ছে কি সংশ্লেষ দশা। জি1 দশায় কোনটি সম্পন্ন হয়? তাহলে জি1 দশায় যেটা হয় সেটা আরএনএ এবং প্রোটিন সংশ্লেষের কাজ হয়। এম দশার জন্য প্রস্তুত করে জি2 দশায়, আর ডিএনএ ও প্রোটিন সংশ্লেষ এইটা ঘটছে কোথায়? এস দশাতে। কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি স্পষ্টভাবে দেখা যায়? তাহলে কোষ বিভাজনের কোন দশায় স্পষ্টভাবে দেখা যায়? সেটা হচ্ছে মেটাফেজ দশায় আমরা দেখতে পাই কোষ বিভাজনের। প্রোক্যারিওটিক কোষ কোন ধরনের কোষ বিভাজন সংঘটিত হয়? তাহলে প্রোক্যারিওটিক বা নিম্ন শ্রেণীর উদ্ভিদ প্রাণী কোষে অ্যামাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন হয়। কোষচক্রের কোন দশায় কোষ বিভাজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়? তাহলে হচ্ছে সেটা জি1 দশায়। আর যদি সেই কোষ বিভাজনের সিদ্ধান্তে মনে হয় যে কোষ বিভাজনের প্রয়োজন নেই, তাহলে সেটা জি0 দশায় চলে যাবে। কোষ বিভাজনের সময় কোন কোষ অঙ্গাণুটি বেমতন্তু গঠন করে? তাহলে বেমতন্তু গঠন করে কে? সেন্ট্রোজোম। একটি ক্যান্সার কোষের ভিতর সংগঠিত হয়, ক্যান্সার কোষের ভিতর কি সংগঠিত হয়? অনিয়ন্ত্রিত মাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন হয়। জনন অঙ্গে কোন ধরনের কোষ বিভাজন সংঘটিত হয়? তাহলে জনন অঙ্গে যে দুটো কোষ বিভাজন সংঘটিত হয় সেটা হয় কি আমরা জানি যে মিওসিস 1 এবং মিওসিস 2 সম্পন্ন হয়। এই মিওসিস 1টা হচ্ছে পিওর মিওসিস, যেখানে হ্রাস বিভাজন হচ্ছে, অর্থাৎ ডিপ্লয়েড কোষ থেকে তৈরি হচ্ছে একটা হ্যাপ্লয়েড কোষ। আর মিওসিস 2 যেটা, সেটাই হচ্ছে কিন্তু এক প্রকার মাইটোসিস প্রক্রিয়া। তাহলে সেই মাইটোসিস প্রক্রিয়ায় কি হচ্ছে, এই এন থেকে কি হচ্ছে জাইগোট গঠিত হচ্ছে, জাইগোট তৈরি হচ্ছে। তাহলে সেটা হচ্ছে কি মিওসিস 2 এর মাধ্যমে হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে জনন কোষে কি হচ্ছে, আমাদের মিওসিস এবং মাইটোসিস উভয় প্রক্রিয়াই ঘটছে। কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা অদৃশ্য হয়ে যায়? তাহলে কোষ বিভাজনের কোন দশায় হচ্ছে? সেটা হচ্ছে প্রোফেজের প্রাথমিক অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, এগুলো কি হচ্ছে অদৃশ্য হয়ে যাচ্ছে। তো আজকের ক্লাসে এই কটাই এমসিকিউ ছিল। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং যদি কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা নিঃসন্দেহে আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবং তোমাদের বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এই ধরনের ক্লাস সম্পূর্ণ বাংলায় করার জন্য তোমাদের বলবো ডিজিটাল পড়াশোনা একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে প্রতিনিয়ত এই ধরনের ক্লাস সম্পূর্ণ বাংলায় ফ্রি অফ কস্ট করানো হয়ে থাকে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাইকে বলবো ধন্যবাদ।